পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আছে ঝুলিতে। সেগুলো একটা করে দেবার চেষ্টা করছি। প্রথম যে খবর সেটি হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পর বিরোধী দাবি করছে এবং কলম্বিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৬৫ পৌঁছালো। এখনো উদ্ধার কাজ চলছে। আমরা আপনাদেরকে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। তার মধ্যে ইউএস আব্রাহাম লিঙ্কনের বর্ধিত মোতায়েন নিয়ে জবাব চেয়েছে এবার মার্কিন সিনেট। লিবিয়ায় গঠনমূলক ও মধ্যস্থতাকারী ভূমিকা অব্যাহত রাখবে তুরস্ক। এবং তুরস্কে ট্রাক বিমান বদলানোর আগে ইরানের হুমকি নিয়ে সিআইএর আস্থা কম ছিল। এখানেও একটা দুর্দান্ত প্রতিবেদন তুরস্ক ফাঁস করে দিয়েছে, ইসরায়েলের কাপড় খুলে দিয়েছে। দর্শক, আপনাদেরকে যে বিষয়গুলো আজকে প্রধান আলোচনায় রাখতে চাই তার প্রধান একটি হলো যে ইরান তার প্ল্যান বি প্রকাশ করতে যাচ্ছে, যেটা আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। আর দ্বিতীয়টি হলো ইসরায়েলের যে গোপন পরিকল্পনা সেটা এবার তুরস্ক ফাঁস করে দিয়েছে। তো আসেন আমরা প্রথমে আপনাদেরকে কয়েকটা আজকে ডেইলি ইভেন্ট জানিয়ে নিচ্ছি, তারপর মূল খবরে আসছি। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন যে হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যদিও ইরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। পাশাপাশি তেহরান তার অবস্থানে অটল রয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ও সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি বন্ধ রাখার অঙ্গীকার করেছে। গত এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় প্রথম বিমান হামলা চালিয়েছে এবং একই সাথে দক্ষিণ লেবাননে বোমা হামলা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যদিও উভয় স্থানে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তাদের জন্য আসলে যুদ্ধবিরতি লাগে না, তারা মন চাইলে যেটা খুশি সেটাই করতে পারে। এখানে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না, কারণ তারা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকার অন্যতম লাঠিয়াল বাহিনী। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কে গিয়েছিলেন ন্যাটো সম্মেলনে জুলাই মাসে এবং হঠাৎ করে তিনি তার নির্দিষ্ট বিমান থেকে নেমে একটি ক্যাটারিং ট্রাকে উঠেছিলেন। অর্থাৎ তুরস্কে হঠাৎ করে তার কাছে একটা গোয়েন্দা তথ্য আসে যে ইরান তার উপর হামলা করতে যাচ্ছে মিসাইলের মাধ্যমে। তখন তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন, সে নির্দিষ্ট বিমানে না উঠে একটি ট্রাকে উঠেছিলেন। পরবর্তী ছোট বিমানে করে নির্দিষ্ট আরেকটি অঞ্চলে চলে গিয়ে জীবন বাঁচিয়েছেন। এই খবরটি আমরা গত কয়েকদিন আগে আপনাদের দিয়েছি। এটার মূল ঘটনা এবার ফাঁস করে দিয়েছে রজব তাইয়্যিপ এরদোয়ানের দেশ তুরস্ক। তুরস্কে মার্কিন প্রেসিডেন্টের উপর হুমকি সংক্রান্ত ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপর সন্দেহ থাকায় এক গুপ্তচর সংস্থা এই অসাধারণ গোপন ফ্লাইটটি পরিচালনা করে, জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। বুধবার দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইসরায়েলের মাধ্যমে পাঠানো একটি কথিত ইরানি গুপ্ত হত্যার হুমকির বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান ছিলেন এবং এই কারণে গত এক মাসে তুরস্ক ত্যাগের সময় একটি বিশেষ নিরাপত্তা অভিযান চালানো হয়েছিল। গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ বিশ্লেষকরা ইসরায়েল প্রদত্ত তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করেনি এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে তাদের সংশয় প্রকাশ করেছিলেন। পোস্টের প্রতিবেদন অনুযায়ী একজন মার্কিন কর্মকর্তা এই প্রতিবেদনটিতে ইসরায়েল প্রণোদিত, মার্কিন সৃষ্ট নয় এবং নিম্নমানের বলে বিবেচিত বর্ণনা করা হয়েছে। আর জুলাই ন্যাটো সম্মেলন, শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প তুরস্কের রাজধানী আঙ্কারা ত্যাগ করার সময় গৃহীত বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা গোয়েন্দা উদ্বেগগুলো একটি নতুন মাত্রা যোগ করেছেন। আসেন কয়েকটা বিষয় আগে আপনাদের একটু বলি। আসলে ঘটেছিল কি তখন? অর্থাৎ ট্রাম্পের কাছে যখন খবরটি আসে যে তাকে ইরান মিসাইল দিয়ে হত্যা করতে যাচ্ছে, তখন তিনি তার অবস্থান পরিবর্তন করেছিলেন এবং ট্রাম্পের কাছে যে তথ্যটি এসছিল এটি ছিল ইসরায়েলের পাঠানো একটি গোয়েন্দা তথ্য।
তুরস্ক সেটির সকল আদ্যপান্ত খুঁজে বের করেছে। তুরস্ক বলছে যে দেশটিতে ন্যাটোর মতো একটি গুরুত্বপূর্ণ সামিট চলছিল এবং তুরস্ক তার সর্বোচ্চ গোয়েন্দা তৎপরতা, নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছিল বিশ্ব নেতাদের জন্য। সেই স্থানে ইরান কখনো হামলার চিন্তা করার সুযোগ নেই। পাশাপাশি ইরান এই মুহূর্তে, অর্থাৎ ইরান যে সময়টিতে লড়ছে কয়েকটি রাষ্ট্রের সাথে, সেখানে তুরস্কে হামলা করে তুরস্কের আগ্রাসনে বা তুরস্কের টার্গেটে পড়ার কোনো পরিকল্পনা ইরানের ছিল না। কে বলছে? তুরস্ক। এবং এই যে ঘটনাটি ঘটেছে বা বর্ণনা হয়েছে বা ট্রাম্প যা করেছে, এটি ছিল একটি মিথ্যে পরিকল্পনা। অর্থাৎ ইসরায়েল ট্রাম্প যাতে কোনোভাবে তুরস্কে বসে তুরস্কের কোনো স্বার্থ বাস্তবায়ন না করে এবং তুরস্কের সাথে পরিকল্পনা করে ইরানের সাথে কোনো যুদ্ধবিরতি কার্যকর না করে, অর্থাৎ ট্রাম্প যাতে যুদ্ধটা কন্টিনিউ করে, সেজন্য ট্রাম্পকে এই অতিরিক্ত প্রেসার বা চাপে ফেলতে ইসরায়েল এই মিথ্যা তথ্যগুলো প্রচার করেছে বা ট্রাম্পকে বুঝিয়েছে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে তারা জানে ইরান তাদেরকে হত্যা করতে চায়। তো ইসরায়েল এখানে এক ঢিলে দুটো পাখি মারছে। এক, আমেরিকাকে ইরানের ব্যাপারে আরো ক্ষুব্ধ করছে যাতে আমেরিকা যুদ্ধটা কন্টিনিউ করে। টু, যাতে ট্রাম্প এই যুদ্ধটা বন্ধ করে দিলে ইসরায়েল ট্রাম্পকে হত্যা করতে পারে এবং এর দায় ইরানের ঘাড়ে পড়ে। এটা কিন্তু তুরস্কের গোয়েন্দা তথ্যে চলে আসছে। তার মানে সিআইএ বলছে যে ট্রাম্পকে হত্যা তাদের কাছে কোনো নথি বা তথ্য ছিল না, কিন্তু এই তথ্যটি যেটি ট্রাম্পের কাছে পৌঁছেছে এটা খুবই অবিবেচক এবং এটি অগ্রহণযোগ্য তথ্য ছিল এবং সিআইএ তথ্যের সাথে তুরস্কের তথ্যের মিল আছে। তার মানে তুরস্ক প্রকাশ করে দিয়েছে ইসরায়েল ট্রাম্পকে হত্যা করতে চায়। দুটো উপায়। এক, যদি ট্রাম্প মানে যতক্ষণ বা যতদিন ট্রাম্প ইসরায়েলের পরিকল্পনায় থাকবে বা ইসরায়েলের নির্দেশনা অনুসরণ করে এই যুদ্ধটা কন্টিনিউ করবে, ততদিন ইসরায়েল ট্রাম্পকে কিচ্ছু করবে না, বরং তাকে সব রকম পরামর্শ দিয়ে সাহায্য করবে, কারণ তার লাঠিয়াল হিসাবে কাজ করবে ট্রাম্প। যদি ট্রাম্প কোনো কারণে যুদ্ধ থেকে সরে আসে বা এই যুদ্ধ বন্ধ করে দেয়, তাহলে ইসরায়েলের খায়েশ পূরণ হবে না। তাহলে ইসরায়েল ট্রাম্পকে সরিয়ে দিয়ে বিকল্প কোনো প্রেসিডেন্টকে আনবে, জন এফ কেনেডির মতো। তার সাজানো কোনো প্রেসিডেন্ট নেক্সট প্রেসিডেন্ট হবে আমেরিকার, এবং আমেরিকা তার প্রেসিডেন্টকে হত্যার দায় ইরানের উপর বড় যুদ্ধ চাপিয়ে দেবে। তো এই কারণে ইসরায়েল ট্রাম্পকে নিয়ে এই খেলাটা খেলছে। একটা জিনিস বুঝতে হবে, ইরান তুরস্কে তো মারবেই না, আর ইরান এই মুহূর্তে ট্রাম্পকে হত্যা করে তার দেশের মধ্যে বিশাল যুদ্ধ টেনে আনার পলিসিতে নেই। কারণ ইরানের এখন দাবি আদায়ের মূল টার্গেট, কারণ ট্রাম্পকে মেরে দেওয়ার চেয়ে ট্রাম্পের মাধ্যমে দাবিগুলো আদায় ইরানের জন্য সবচেয়ে সহজ পথ। কিন্তু ইসরায়েল যে কাজগুলো করলো, এখন তুরস্ক সেটা ফ্লাশ করে দিয়েছে এবং আমেরিকানরা বুঝতে পারছে যে ইসরায়েল আসলে কোন খেলাটা খেলছে। আসেন 2 নম্বর খবর, ইরানের প্ল্যান বি কি হতে পারে। সাম্প্রতিক সময় টেলিভিশন ইন্টারভিউতে ইরানের একজন সামরিক উপদেষ্টা, আপনারা আমার থাম্বনেলে তার ছবিটা দেখেছেন, তিনি স্পষ্ট করে বলেছেন যে আমাদের প্ল্যান বি আছে। যদি আমেরিকা ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করে বসে, অর্থাৎ তিনি বলছেন যে আমাদের কাছে তথ্য আছে, আমাদের সাথে যুদ্ধে পেরে না উঠে আমেরিকা ইরানে একটা নিউক্লিয়ার বা পারমাণবিক অ্যাটাকের পরিকল্পনা করছে। তো আমরা যে তথ্যটি পেয়েছি যে ইরানে তারা একটা পারমাণবিক অ্যাটাক করতে পারে, আমেরিকা তাদেরকে আমরা এইটুকু বলে দেই যে সময়টিতে আমেরিকা ইরানে পারমাণবিক অ্যাটাক করবে তার কয়েক ঘন্টা না কয়েক মিনিট পর মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে প্রত্যেকটা আমাদের দখলে চলে আসবে। এবং আমরা এইটুকু বলে দিচ্ছি আমেরিকাকে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেনা সদস্য জীবিত আর তার দেশে ফেরত যেতে পারবে না। কে বলছে? ইরানের
সামরিক উপদেষ্টা। তিনি আরো বলছেন যে আমরা প্রত্যেকটা মার্কিন ঘাঁটি আমাদের টার্গেট বলয়ে রেখেছি। এখন পর্যন্ত আমরা যা কিছু করেছি, আমেরিকাকে একটা পথ খুলে দিয়েছে যে আমরা আক্রমণ করছি, কিন্তু আমেরিকাকে বোঝাচ্ছি যে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু যখন আমেরিকা ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করবে, তখন আমরা আমেরিকাকে চলে যাওয়ার রাস্তা দিব না, আমেরিকাকে পুরোপুরি মুছে দেওয়ার রাস্তাটা তৈরি করবো। মানে প্রত্যেকটা মার্কিন ঘাঁটি, যেটা প্রায় 20-25টা ঘাঁটি আছে গালফ কান্ট্রিতে, প্রত্যেকটা আমরা ধ্বংস করবো এবং প্রত্যেকটা সেনাকে আমরা ওপারে পাঠাবো। পাশাপাশি তাদের একটি সামরিক অস্ত্র, প্রযুক্তি, রাডার সিস্টেম, তারপর যুদ্ধ বিমান, ড্রোন, প্রতিরক্ষা ব্যবস্থা কিচ্ছু ফেরত যাবে না, সবগুলো আমরা ধ্বংস করে দেব। শুধু তাই নয়, স্বয়ং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে আমরা অ্যাটাক করব। এটা হলো সবচেয়ে সেন্সিটিভ ওয়ার্ড। আমেরিকার ভেতরে ইরান অ্যাটাক করবে মানে কি? ইরানের কাছে কি সেই প্রযুক্তি আছে? ইরান হয়তোবা সেই ইঙ্গিতটাই দিচ্ছে। তাদের কাছে হয়তো আইসিবিএম পৌঁছে গেছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হয়তোবা ইরান তৈরি করেছে, যেটা আমরা এর আগে দেখেছিলাম। মার্কিন একটি ঘাঁটিকে টার্গেট করেছিল, গাউসিয়া, মনে আছে আপনাদের, যেটা ভারত সাগরের কাছে। তো এখন ডিয়াগো গার্সিয়া যেটাকে বলা হয়। তো এখন যেই বিষয়টি তৈরি হলো, এই বক্তব্যে দুটো জিনিস স্পষ্ট করলো ইরান, যে ইরানের কাছে হয়তোবা নিউক্লিয়ার আছে। কারণ ইরান বলছে যে আমরা মধ্যপ্রাচ্যে থাকা প্রত্যেকটি ঘাঁটি উড়িয়ে দেব, শুধু না, প্রত্যেকটা ঘাঁটির একজন সেনাকে আর ফেরত যেতে দেব না। 50,000 মার্কিন সেনা রয়েছে মধ্যপ্রাচ্যে, এবং বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সামরিক অস্ত্র, আধুনিক অস্ত্র রয়েছে এই মধ্যপ্রাচ্যে। সবগুলো মাটির সাথে মিশিয়ে দেবে ইরান, এই ঘোষণা। 2 নম্বর, খোদ আমেরিকার ভেতরে অ্যাটাক করবে। তার মানে ইরান হয়তোবা এই বক্তব্যটির মাধ্যমে বিশ্বকে বোঝাতে চাইছে তাদের কাছে আইসিবিএম আছে, পাশাপাশি নিউক্লিয়ার আছে। হয়তোবা তারা প্রকাশ্যে শব্দটা ব্যবহার করছে না। এখন আমেরিকাকে এই বক্তব্যটির মাধ্যমে যে থ্রেটটা দিল ইরান, সেটা হলো যে তুমি আমার দেশে নিউক্লিয়ার অ্যাটাকের কয়েক মিনিট পর তুমি অ্যাটাক করবা, সূর্যোদয়ের জন্য আমরা ওয়েট করব না, সূর্যোদয়ের আগেই বা সূর্যাস্তের আগেই আমরা তোমার টার্গেটগুলোকে মাটির সাথে মিশিয়ে ফেলবো। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করতে চাও। অর্থাৎ ইরান তার প্ল্যান 1 বা প্ল্যান এতে রেখেছে যুদ্ধে প্রতিঘাত। প্রতিটা মুহূর্তে তারা আমেরিকাকে টার্গেট করে অ্যাটাক করবে, আমেরিকার জবাব দেবে। এতে করে আমেরিকা ইরানের শর্ত মানবে এবং ইরান তার সাকসেস এখান থেকে নিয়ে আসবে। যদি আমেরিকা ইরানের ভেতরে কোনো নিউক্লিয়ার অ্যাটাক করে বসে, এটা হবে ইরানের প্ল্যান বি, এটাকে মোকাবেলা এবং প্রতি উত্তর। তো এই প্রতি উত্তরটা ইরান কি দিতে চাচ্ছে বা কি দেবে, সেইটার ইঙ্গিত তার সামরিক বিশ্লেষকরা কিছুক্ষণ আগে একটি খবরের মাধ্যমে প্রকাশ করেছে, বা তিনি এক টেলিভিশন ইন্টারভিউতে এই বিষয়গুলো স্পষ্ট করেছেন। তার মানে ইরান আমেরিকাকে মোকাবেলায় সর্বসময়ের জন্য সর্ব অবস্থার মধ্যেই তাদেরকে প্রতিহতের সকল বিকল্প পথ খোলা রেখেছে। এবং ইরান যে বারবার বলছে তাদের কাছে এমন কিছু আছে যেটা আমেরিকা কল্পনা করেনি, এই সামরিক উপদেষ্টার বা অ্যাডভাইজারের এই বক্তব্যে সেটা স্পষ্ট বা প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক সময় দেখবেন ইরান হরমুজে কয়েক দফা অ্যাটাক করেছে, কিন্তু আমেরিকা প্রতি উত্তর দেয়নি। ট্রাম্প ইরানকে সেই অর্থে বড় রকম কোনো শক্ত কথায় জবাব দেয়নি, যেটা পূর্বে তিনি দিয়েছেন। এবং বলা যাচ্ছে যে ট্রাম্প তার পুরো লাইফে এখন একটা সিকিউরিটি থ্রেটের মধ্যে আছেন। তিনি গলফ খেলতে যাচ্ছেন, সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা ইনস্টল করা হচ্ছে। তিনি কোথাও সফরে যাচ্ছেন, সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থা তার সঙ্গে রাখা হচ্ছে, যে এন্টি মিসাইল। অর্থাৎ নিজ দেশে বা বাহিরে ট্রাম্প পুরোপুরি এখন এক অনিশ্চিত যাত্রার মধ্যে আছেন, এবং ট্রাম্প চরম হতাশাগ্রস্তের মধ্যে আছেন যে এই ইরান যুদ্ধটা তিনি করে কি লাভ পেলেন। একদিকে মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কা তার রয়েছে, অন্যদিকে তার জীবন হুমকিতে রয়েছে। তার মিত্র ইসরায়েলি তাকে মেরে দিতে পারে যদি তাদের কথা না শোনে। তাহলে ট্রাম্প একসঙ্গে 3টা গ্যারাকলে পড়ে তার 2টা পা 3 দিকে চলে গেছে। ও আচ্ছা, ট্রাম্পের আবার 3টা পা, 2 পাশে 2টা, মাঝখানে একটা পা আছে বোধহয়, না? তো এখন ট্রাম্প আটকা পড়ে গেছে 3 দিকে 3 পা দিয়ে। ইরান তাকে নিয়ে এখন একটা কঠিন খেলায় মেতে উঠছে। ইরান আবারও বলছে হরমুজ তাদের কন্ট্রোলে আছে, এই হরমুজ তারা কোনোভাবেই আমেরিকার হাতে দেবে না। পাশাপাশি ইরানের শেষ 4টি শর্ত না মানলে
অনির্দিষ্টকালের জন্য অথবা স্থায়ীভাবে হরমুজ প্রণালী বন্ধ করে রাখবে ইরান। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আইআরজিসির কমান্ডার এবার যে হুমকি দিয়েছেন তা আরও অনেক বড়। এটি আমেরিকা ও সারা বিশ্বের জন্য একটি অত্যন্ত বড় ও ভিন্ন মেজাজের হুমকি। ডোনাল্ড ট্রাম্পের হুমকি কমে গেলেও ইরান তার আগের অবস্থানে অটল রয়েছে। আইআরজিসির কমান্ডার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা না করে তবে ইরান বুঝতে পারছে যে আমেরিকা বর্তমানে কোনো বড় পরিকল্পনায় আছে। আইআরজিসি হুমকি দিয়েছে যে আমেরিকা যদি ইরানের উপর হামলা করে তবে আমেরিকার সঙ্গে সরাসরি যুক্ত গোটা বিশ্বের যে কোনো অবকাঠামো, তা বিদ্যুৎ সরবরাহ হোক, ইন্টারনেট কেবল হোক কিংবা পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ হোক, আমরা সেই সমস্ত বৈশ্বিক অবকাঠামোতে হামলা চালাবো যা আমেরিকার সঙ্গে সরাসরি সংযুক্ত। সুতরাং এটি সমগ্র বিশ্বের জন্যই একটি বড় হুমকি। উদাহরণস্বরূপ, যদি ইরানে হামলা হয় তবে তুরস্ক ও আমেরিকা একে অপরকে বিদ্যুৎ সরবরাহ করবে। সেই বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইরান হামলা চালাবে। যদি দুই দেশের মধ্যে পানি সরবরাহ হয় তবে সেই পাইপলাইনে হামলা চালানো হবে। এছাড়া সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট কেবল যা এক দেশ থেকে অন্য দেশকে সংযুক্ত করে, তার মতো সমস্ত বিষয়কে ইরান প্রকাশ্যে নিশানা করার কথা বলে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছেন, তিনি ইরান পৌঁছেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইরানের সমস্ত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরান এবং পুরো বিশ্ব এখন আমেরিকার উপর ভরসা করছে না, এই কারণে যে সবাই জানে তাদের কাছে অস্ত্র কম রয়েছে। ঠিক এই কারণেই এই মুহূর্তে যুদ্ধ থেমে আছে, নতুবা আমেরিকা ইরানে হামলা করা কখনোই বন্ধ করত না। এই ভিডিওটিতে একবার দেখে নিন। ইরানের বেশ কাছাকাছি, ইরানের দ্বীপের ঠিক পাশেই আমেরিকার একটি আক্রমণাত্মক হেলিকপ্টার ক্রমাগত উড়ছে। হরমুজ প্রণালীতে তেল ছুঁয়ে পড়ছে, এখন পানির সঙ্গে তেলও মিশে গেছে। এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখে নিন। গত বেশ কয়েক মাস ধরে হরমুজে ইরান ও আমেরিকা এতগুলো ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যে হরমুজ প্রণালীতে ইরানের উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় পানির সঙ্গে তেল চলে আসছে। সুধী দর্শক, ইরানের লারিজানিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, শহীদ লারিজানি। লারিজানিকে মনে না থাকলেও খামেনিকে তো অবশ্যই মনে আছে, যিনি নিজের ঘর ছেড়ে যেতে অস্বীকার করেছিলেন, নিজের লোকজনকে ছেড়ে যেতে রাজি হননি এবং শাহাদাতকে বরণ করে নিয়েছিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, মরতে হলে মরব, কিন্তু নিজের লোকজনকে ছেড়ে যাব না। এটি ছিল অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের কাজ এবং হাসি মুখে ও প্রশান্তিতে তিনি নিজের দেশের জন্য কুরবানি দিয়েছিলেন। এখন আপনারাই বলুন, একে কি বলে বীরত্ব নাকি তথাকথিত নেতার বাহাদুরি? ন্যাটোর বৈঠকে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প যখন তুরস্কে পৌঁছেছিলেন তখন কাতার তাকে বিশ্বের সবচেয়ে দামি যে বিমানটি উপহার দিয়েছিল, তিনি সেই বিমানে করেই সেখানে গিয়েছিলেন। কিন্তু বৈঠক শেষ হওয়ার পর ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন যে এই বিমানটি ব্যবহার করবেন না, এই বিমানে চড়ে ফেরত যাবেন না, কারণ ইরান হামলা করতে পারে। কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে তারা আপনার উপর হামলা চালাতে পারে। এরপর সেই ভীতু ব্যক্তির যা অবস্থা হয়েছিল তা একটু মনোযোগ দিয়ে দেখুন। এটি ঠিক সেদিনেরই ঘটনার ভিডিও। ডোনাল্ড ট্রাম্প সেই বিমান থেকে নেমে পড়েন। তিনি ওড়ার জন্য বিমানে আসনও নিয়েছিলেন, কিন্তু বিমান থেকে নেমে পড়েন। এরপর বিমানবন্দরে সাধারণ যে ক্যাটারিং ট্রাকগুলো হয়, যেগুলোতে বিমানের থাকার ও জিনিসপত্র আনা নেওয়া করা হয়, সেই ক্যাটারিং ট্রাকটি বিমানের কাছে আসে। ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত গোপনে সেই ক্যাটারিং ট্রাকে তোলা হয় এবং এরপর চুপির সারে তাকে একটি অন্য বিমানে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে তিনি উড়াল দিয়ে আমেরিকায় পৌঁছান। তাই যখন এসব ঘটনা দেখতে পাওয়া যায় যে প্রতিপক্ষ এতটা ভয়ে জীবন কাটাচ্ছে, আত্মগোপন করে আছে, নিজের সবচেয়ে দামি বিমানটিকে ফেলে রেখে ক্যাটারিং ট্রাকে চড়ে চুপিসারে অন্য বিমানে পালিয়ে যাচ্ছে, তখন কম করে হলেও একে তো আর বীরত্ব বলা যায় না। এর মধ্যে চীনও মাঝপথে আস্ফালন শুরু করেছিল যে হরমুজ প্রণালী খুলে দেওয়া উচিত, হরমুজ প্রণালীতে টোল বা ফি নেওয়া বন্ধ করা উচিত। এরপর ইরানের কমান্ডার নিজের দেশে চীনের সরকারি প্রতিনিধি দল ও অধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের সাফ জানিয়ে দিয়েছেন যে দেখো, হরমুজ প্রণালী কোনো অবস্থাতেই খোলা হবে না। আমেরিকা যতদিন পর্যন্ত আমাদের কথা মেনে না নিচ্ছে, সমস্ত শর্ত পূরণ না করছে, ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। যাই হোক, কথাগুলো আমি আমার নিজের ভাষায় বলেছি, তবে ইরানের বক্তব্য ঠিক এটাই যে তারা প্রণালীটি খুলবে না। এবার একটু ভেবে দেখুন, জার্মানি একসময় ইরানের সঙ্গে কথাই বলতো না, আর বর্তমান অবস্থা হলো জার্মানি এখন বেশ নরম সুরে ও নমনীয়ভাবে কথা বলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় বলেছেন যে ভাই, হরমুজ প্রণালীতে যা কিছু ঘটছে তার জন্য আমরা দায়ী নই। এই পুরো অঞ্চলে যে বিশৃঙ্খলা ও হাঙ্গামা চলছে তার একমাত্র দায়ী আমেরিকা ও ইসরায়েল। অন্যদিকে ইরানের ভেতরে সরকারের সমর্থনে এক বিরাট বিক্ষোভ হচ্ছে। এই দৃশ্যগুলো দেখে যেন আমেরিকা ও ইসরায়েলের বুকে চরম জ্বালা ধরেছে। এবার শুনুন, আমেরিকা আবার তার আসল রূপে ফিরে এসেছে। ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে ইরানের অর্থ আমাদের দখলে রয়েছে, তাই ইরানকে আমাদের শর্ত মানতেই হবে।
আরে ভাই, টাকা তো আপনাদের দখলে রয়েছে। ইরানের টাকা তো আপনারা বছরের পর বছর ধরে আটকে রেখেছেন, জব্দ করে রেখেছেন। তো তাতে কি ইরান আজ পর্যন্ত কোনোদিন মাথা নত করেছে? তাই দেখুন, ডোনাল্ড ট্রাম্প আবার বড়াই করে বলেছেন যে ইরানকে আমাদের কথা মানতেই হবে, নইলে আমরা ইরানের উপর এক বিশাল হামলা চালাবো। আরে বাবু, এত কথা না বলে হামলা করছো না কেন? কে তোমাকে বারণ করেছে? করো না হামলা, দেখি, করো করো। গায়ের ছেল মিটিয়ে আর কি বা করতে পারবে? এদিকে পানামার একটি জাহাজ ইরান যাচ্ছিল, আমেরিকা সেটিতে হামলা চালিয়ে সেটিকে জব্দ করে নিয়েছে। ওদিকে ভয়ে বুক কেঁপে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খারাপ। গোটা বিশ্বে আমেরিকার 12টা বাজানোর ক্ষমতা যদি কারো থাকে তবে সে একমাত্র ইরান, ইরান এবং ইরান। ডোনাল্ড ট্রাম্প তো কোনো সময় অন্য দেশে গিয়ে নিজেদের বিমানে ওঠার সময় ভয়ে সিটিয়ে থাকেন। চুপিসারে সে একটি ভাঙাচোরা গাড়িতে করে বসে অন্য একটি বিমানে গিয়ে ওঠে, তারপর সেখান থেকে উড়াল দিয়ে লেজ গুটিয়ে আমেরিকায় পৌঁছায়। এমনকি আমেরিকায় যেখানে সে গলফ খেলে, আমেরিকায় তার গলফ খেলার সেই দৃশ্যগুলো দেখুন। সেখানে ট্রাম্পের নিরাপত্তার জন্য আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেমের মোতায়েন করা রয়েছে। একই তো বাহাদুর বলে, তাই না? তখন তো ডোনাল্ড ট্রাম্প মানতেই চাইছিল না, কিন্তু বাস্তবে আমরা যা বলেছি ঠিক তাই ঘটেছে। আজ থেকে 5-6 দিন আগে আমি বলেছিলাম আমেরিকার অস্ত্র ফুরিয়ে গেছে, আমেরিকার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো শেষ হয়ে গেছে, আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টরগুলো শেষ হয়ে গেছে। সিএনএন, ব্রিটেনের সংবাদপত্র এবং নিউ ইয়র্ক টাইমস এর মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই একই রিপোর্ট প্রকাশ করেছে। এরপর ট্রাম্পের মাথায় হাত পড়ে যায়। কি ব্যাপার, এই সত্যিগুলো বাইরে কিভাবে চলে এলো? ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে 2বার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করিয়েছিলেন যে গোপন খবরগুলো কিভাবে বাইরে চলে যাচ্ছে। এবার শুনুন সুধী দর্শক, যে লোকটা কাল পর্যন্ত বুক ফুলিয়ে বলেছিল যে আমাদের অস্ত্র ফুরিয়ে যায়নি, সে এখন মার্কিন গণমাধ্যমের সামনে এসে বলছে আমাদের অস্ত্র মূলত এই কারণে কমে গেছে কারণ জো বাইডেন 300 বিলিয়ন অস্ত্র ইউক্রেনকে বিনামূল্যে দিয়ে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার! যেমন ভারতের মোদী সরকার যে কোনো সমস্যায় পড়লে নেহেরু দায়ী বলে দায় এড়াতে চায়, তেমনি এই লোকটিও নিজের ব্যর্থতার দায় চাপাতে গিয়ে বারাক ওবামা, জো বাইডেন বা অন্য কাউকে দায়ী করছে। কিন্তু নিজের ব্যর্থতার জন্য সে নিজেই দায়ী, তা সে কিছুতেই স্বীকার করবে না। এটাই হলো নির্মম সত্য। কি অদ্ভুত ভুলবদল! যে মানুষটি মাত্র 4 দিন আগে বুক বাজিয়ে বলেছিল যে আমাদের অস্ত্র ফুরিয়ে যায়নি, আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে, আজ সে নিজে বলছে যে আমাদের অস্ত্র ফুরিয়ে যাওয়ার পেছনে অন্য কারণ রয়েছে। এদিকে এক ইরানি কর্মকর্তা এক পডকাস্টে এক বিরাট চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেউ কোনো চুক্তি করতে পারবে না। তিনি আরও পরিষ্কার করে বলেছেন যে না তো তারা আমাদের সঙ্গে কোনো চুক্তি নিয়ে কথা বলছে, আর না আমরা তাদের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা করছি। আমরা তো কেবল ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা করছি। ওদিকে ইসরায়েলি কর্মকর্তারা আবারও এই সুরে গিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকুন বা না থাকুন, হোয়াইট হাউসে অন্য কেউ আসুক বা ইরানের যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন, আমরা কোনো অবস্থাতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না, এবং প্রয়োজনে আমরা একাই ইরানের উপর হামলা চালানোর ক্ষমতা রাখি। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন যে আমেরিকা ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে চলেছে এবং তারা সেই চুক্তির খুব কাছাকাছি রয়েছে, যে চুক্তির পর হরমুজ প্রণালী খুলে যাবে। সুধী দর্শক, কাতার সরকারের একজন মুখপাত্র গণমাধ্যমের সামনে এসে বলেছেন ইরান ও আমেরিকা বর্তমানে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে, দুই দেশের মধ্যে একটি সমঝোতা আসন্ন এবং হরমুজ প্রণালীও খুলে যেতে পারে। এরপর তিনি মক্কা ডিফেন্স এগ্রিমেন্টের ভূয়সী প্রশংসা করে বলেন এটি মূলত নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থে এবং এর ফলে আঞ্চলিক শান্তি ফিরে আসবে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এতই দুর্বল যে তা কল্পনাই করা যায় না। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার নামে আদতে কোনো কিছুরই অস্তিত্ব নেই। কে কখন কি করে বসবে তা কেউ জানে না। খোদ মোসাদের সাবেক পরিচালক বলেছেন যে মোসাদের এজেন্টরা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার ভেতরে পর্যন্ত প্রবেশ করেছে। আমরাও সেখানে গিয়েছিলাম এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেছিলাম। আমার জীবনের স্বপ্ন ছিল যে সেখানে যেন হামলা চালানো হয়, আর আমার সেই স্বপ্ন তখনই পূরণ হয়েছিল যখন আমেরিকা সেখানে হামলা চালিয়েছে। কিন্তু আজকের দিনেও ইরানের অনেক ভূগর্ভস্থ স্থাপনা সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে এবং ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। বাচ্চারা, আপনারা একটু ক্যালকুলেটর নিয়ে বসে পড়ুন। বড়দের কাছে তো আর এ কথা বলবো না, কারণ তাদের নিজেদেরই মগজটা একটা ক্যালকুলেটর। আমেরিকার নিজস্ব একটা রিপোর্টের দিকে একটু মনোযোগ দিন। আমি আবারও বলছি, এটি আমেরিকার নিজস্ব একটি রিপোর্ট, এটি কোনো সাধারণ বা খামখেয়ালি রিপোর্ট নয়। খোদ আমেরিকা জানিয়েছে যে গত মাসে তারা ইরানের বিরুদ্ধে সবচেয়ে দামি পরিমাণে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে। এই পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের এক একটি ক্ষেপণাস্ত্রের দাম হলো $4 মিলিয়ন। আমেরিকা দিনে এমন 50টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একটি ক্ষেপণাস্ত্রের দাম $4 মিলিয়ন, অর্থাৎ প্রতিদিন 50টি করে ক্ষেপণাস্ত্র ফায়ার করা হচ্ছিল, যার এক একটির দাম $4 মিলিয়ন। আমেরিকা জানিয়েছে যে ইরান এক অদ্ভুত কৌশল অবলম্বন করেছে। ইরান এমন সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা টার্গেটে আঘাত হানার ঠিক আগ মুহূর্তে নিজেদের দিক বা গতিপথ বদলে ফেলে। অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি আস্তে আস্তে একেবারে শেষ মুহূর্তে গিয়ে দিক পরিবর্তন করে ফেলছে। ঠিক এ কারণেই সেগুলোকে বাধা দেওয়ার জন্য যেখানে আমাদের 4টি ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথা ছিল, সেখানে আমাদের বাধ্য হয়ে 10টি, 20টি বা 50টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে।
ইরানের সস্তা ক্ষেপণাস্ত্রগুলো আমাদের এত বেশি দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করেছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেহেতু শেষ মুহূর্তে নিজেদের গতিপথ বদলে ফেলত, তাই সেগুলোকে রুখতে আমাদের একের অধিক ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়েছে। আর ঠিক এ কারণে আজ আমাদের অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্রের পরিমাণ কমে গেছে। এ কথা কে বলছে? পুরো রিপোর্টটি কার? আমেরিকার নিজের। আর ট্রাম্প কোথায়? সে হয়তো এখন পরবর্তী হুমকির জন্য স্ক্রিপ্ট লিখছে। এই ভদ্রলোক আইআরজিসির শীর্ষ কমান্ডারদের একজন। তিনি বলেছেন, আমরা অত্যন্ত দ্রুত গতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করে দিয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে আমরা এত পরিমাণে ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছি যে আমেরিকার যতগুলো ফায়ার করতে পারে আমরা তার চেয়েও অনেক বেশি ফায়ার করতে পারবো। আমরা আমাদের ড্রোন উৎপাদনকেও বাড়িয়ে দিয়েছে এবং আমাদের কাছে এমন প্রচুর অস্ত্র চলে এসেছে যে আমরা আগামী বেশ কয়েক বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবার শুনুন, মার্কিন অধিকারীরাও শেষ পর্যন্ত মেনে নিয়েছেন যে ইরান আমাদের ফাইটার জেটগুলোকে বেশ ভালোভাবেই নাস্তানাবুদ করেছে। আজ আমেরিকা নিজেই স্বীকার করছে। এই রিপোর্টটির ভেতরে খোদ আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথমে ইরানিরা আমাদের ফাইটার জেটের দিকে ড্রোন ছুড়েছিল। যখন তারা ড্রোন ছুড়ে এবং আমাদের লোকেশন সম্পর্কে নিশ্চিত হয়ে যায়, তখন তারা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র শোল্ডার ফায়ার্ড মিসাইল দিয়ে আক্রমণ করে। তখন আমাদের পাইলটদের কাছে মাত্র আধা সেকেন্ডের মতো সময় ছিল। আমার বন্ধুগণ, ভাইয়েরা এবং মুরব্বীরা, আধা সেকেন্ড সময় আসলে যে কত কম সময় তা নিশ্চয়ই বুঝতে পারছেন। ইরানের কাছে এমন কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে তারা যদি হামলা চালায় তবে আমেরিকার শীর্ষস্থানীয় যুদ্ধ বিমানগুলোকে মাত্র আধা সেকেন্ডের মধ্যে ভূপাতিত করে ফেলতে পারে। কি অবিশ্বাস্য সত্যি! শব্দের বেগের চেয়েও কতগুণ বেশি গতিসম্পন্ন এবং বিদ্যুতের মতো দ্রুতগামী অস্ত্র তাদের হাতে রয়েছে। তাই আমেরিকা এক প্রকার স্বীকার করে নিয়েছে যে ইরান এভাবেই তাদের ফাইটার জেটগুলোকে ভূপাতিত করছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুর্দিশ শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এটি হলো ইরানের চমৎকার কৌশল। প্রথমে আঘাত করো, বারবার আঘাত করো, এত জোরে আঘাত করো যাতে আমেরিকার নামে বড়াই করা সেই পক্ষগুলোর অহংকার চূর্ণ হয়ে যায়। যারা আমেরিকা ও ইসরায়েলের দোসর হয়ে চলত তাদের আগে ভালো করে পিটিয়ে সোজা করো। এরপর যখন মার খেয়ে তাদের সমস্ত আস্ফালন শেষ হয়ে যাবে তখন তাদের সঙ্গে টেবিলে বসে কথা বলো। বলো যে হ্যাঁ বাচ্চা, এখন বলো কি করবে, এখন তোমার কি করার আছে। শোনো, এখন থেকে তোমাকে আমাদের নিয়ম মতো চলতে হবে, আমাদের কথা মানতে হবে এবং আমেরিকা ও ইসরায়েলের গোলামি চিরতরে ছাড়তে হবে। আশা করা যায় এই কৌশলে কুর্দিরাও শেষ পর্যন্ত লাইনে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন,